আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি মালিকদের কাছে জিম্মি প্রবাসীরা। মোটা অঙ্কের অর্থ হাতে নেয়ার অভিযোগ, ধোঁয়াশায় সরকারি প্রকল্পের শ্রমিকরাও। মালিকে বলছে আকামা রিনিউ করে দেবো, প্লাস ছুটির মেয়াদ বাড়াই দেবো টাকা দিলে। আমি যে 11,000 রিয়াল দেবো এটা তো অনিশ্চিত। টাকাটা দিয়েছি, যদি অন্তত না বানা যায় তাহলে তো আর করার কিছু নেই। সৌদি আরবে সপ্তাহে মোট 20টি ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। যদি স্যার তাকে আমার টুফিন দেয় তা আমি কবে যাব? সকাল 5টায় আসি, রাতের 8টায় চলে যায়, শুধু একটা টিকিটে নেই। কোনো টিকিটও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। 14,000 কাতার প্রবাসীর মধ্যে ফিরতে পেরেছেন মাত্র 1,500। এখনো আবেদন হয়নি, ওনারা যেন ওনাদের কোম্পানি অথবা স্পন্সরের সাথে যোগাযোগ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে সক্রিয় চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার শত শত চক্র। প্রতারিত অসহায় অনেক বেকার। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে কয়েকটি চক্রের খোঁজ। হামলার প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে ছাড় পেলেন ইউএনও ওয়াহিদা খানম। নেই কোনো শারীরিক জটিলতা, খুব শিগগিরই যোগ দিতে পারবেন কাজে। সুস্থতার পথে বাবাও। পানি কমলে আগামী ডিসেম্বরে বসবে পদ্মা সেতুর বাকি 10টি স্প্যান। এগিয়ে চলেছে রোড ও রেল স্ল্যাবের কাজ। প্রাকৃতিক প্রাচুর্য থাকলেও বিকাশ ঘটেনি নদী কেন্দ্রিক পর্যটনের। সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাজ চলছে বিমান খাতের উন্নয়নেও। নাটোরে আত্রাই নদীর পানির তোড়ে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর, ফসলি ক্ষেত। 2টি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। আশ্রয়হীন মানুষ। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি আরবে মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে ফোন না ধরারও অভিযোগ উঠছে। অনেক প্রবাসী সরকারি প্রকল্পে কাজ করায় নেই কফিল। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাই সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এদিকে সৌদি আরবে সপ্তাহে মোট 20টি ফ্লাইট চালু হলেও ভিসা ও আকামা জটিলতায় মিলছে না টিকিট। কার আগে কে ঢুকবেন তারই প্রতিযোগিতা। টোকেন টিকিট সংগ্রহে সৌদি প্রবাসীদের এমন ধাক্কাধাক্কি সামলাতে বেগতিক অবস্থা খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সকাল 10টার পর বতিঝিলে বিমান কার্যালয় খুলে দেওয়ার সাথে সাথেই মুহূর্তেই ভরে যায়। হুড়োহুড়ি করে ঢুকলেও বেশিরভাগেরই আকামা ও ভিসার মেয়াদ শেষ, ফলে মিলছে না টোকেন কিংবা টিকিট। আকামা বা ভিসার মেয়াদ বাড়াতে কফিলদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সরকার। প্রবাসীরা বলছেন, সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কফিলরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত চাচ্ছে তারা। আবার প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। মালিকে বলতেছে আকামার জন্য 11,000 টাকা দাও, 11,000 রিয়াল। তা আমি যে 11,000 রিয়াল দেবো এটা তো অনিশ্চিত। আমি রয়েছি বাংলাদেশে, আমার মালিকে মনে করেন যে আকামা বানাই দিব না দিব এটা তো শিওর না, তাহলে আমি কার কাছে টাকা দিব? মালিকে বলছে আকামা রিনিউ করে দেবো, প্লাস ছুটির মেয়াদ বাড়াই দেবো টাকা দিলে। সব কিছু ওকে করে দেবো, কিন্তু এখন বর্তমানে যে টাকা চাইছে এই টাকাগুলো আমি কোথায় পাবো? 2,30,000 টাকা চাইছে আমার কাছ থেকে। 7,000 রিয়াল চাইছে, 7,000 রিয়াল দিয়ে দিছে কালকে। ঠিক আছে, অন্তলে ওকে করে দেন। 1 মিনিটের কাম এটার, 1 মিনিটের কাম, কোনো ধরনের জানা লাগে না। জায়গাতে বোঝা কাজ, এটার কাজ। তখন টাকাটা দিয়েছি, যদি অন্তত না বানা যায় তাহলে তো আর করার কিছু নাই। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের সামনের 13 দিনের মতো রোদ বৃষ্টি উপেক্ষা করে টিকিট এবং টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, যাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তাদের আগে টিকিট নিশ্চিত করার। 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে আমার। যদি স্যার তাকে আমার টুফিন দেয়
তা আমি কবে যাব? মঙ্গলবার থেকে আসি, সকাল 5টায় আসি, রাতের 8টায় চলে যাই, শুধু একটা টিকিটের নিকে। আমার কাগজপাতি সব কিছু ওকে আছে, কিন্তু আমাকে টিকিট দিচ্ছে না। টোকেনের জন্য আসি, কোনো টিকিটও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারপরও সৌদি যাওয়ার আশায় তাদের অপেক্ষা রাজধানীর কারওয়ান বাজারে। যদিও তাদের যাওয়া নির্ভর করছে সৌদি কফিলদের ওপর। এই সংকট সমাধানে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার 200 টোকেনধারীর টিকিট দিচ্ছে। নতুন টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। আর চলতি সমস্যার সমাধানের সপ্তাহে 20টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে আছেন সহকর্মী শুভ খান এবং কারওয়ান বাজারে আছেন সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি শুভর কাছে মতিঝিলে। শুভ। ধন্যবাদ ফয়সাল। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিলের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কার্যালয়, সেখানে সৌদি প্রবাসীদের ভিড় কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল 10টার পর কার্যালয় খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু হুড়োহুড়ি করে যারা ভেতরে প্রবেশ করেছেন মূলত তারাই ভেতরে রয়েছেন। এছাড়া নতুন করে কেউ কিন্তু এখনও কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি বা প্রবেশের সুযোগ দেওয়া হয়নি এবং যারা ভেতরে প্রবেশ করেছেন এর অর্ধেকেরও বেশি বলা চলে যে যাদের আসলে আকামা বা ভিসার মেয়াদ নেই, কিন্তু তারপরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে যাদের ভিসা বা আকামার মেয়াদ বাড়িয়েছেন কফিলদের সাথে কথা বলে তারাও কিন্তু নতুন করে ভেতরে প্রবেশ করতে পারছেন না, কেননা কার্যালয়ের ভেতরে কিন্তু সকালেই প্রচুর পরিমাণে প্রবাসী প্রবেশ করেছেন, যার কারণে নতুন করে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা সুযোগ নেই, আসলে ভিতরে তিল ধারণের ঠাঁই নেই। এছাড়া সকাল থেকে আমরা যে অভিযোগটা শুনতে পাচ্ছি কফিলদের নিয়ে, এখনও কিন্তু সেই অভিযোগটা এখনও কিন্তু অব্যাহত রয়েছে এবং এখানে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু বলছেন যে কফিলরা আসলে সরকার গতকালকে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে ভিসা বা আকামার মেয়াদ বাড়াতে আসলে সরকারের কিছু করণীয় নয় এবং কফিলরাই কিন্তু এক্ষেত্রে মূল ভূমিকা পালন করবেন। সেটির পর থেকে কিন্তু এখানকার যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে যাচ্ছেন যে কফিলরা কিন্তু এই সুযোগ নিয়েছে এবং দর কষাকষি করা হচ্ছে। সকালের দিকে আমরা যেমনটি দেখেছি যে একজন প্রবাসী বলেছিলেন যে 2 লাখ টাকা তার কাছ থেকে চাওয়া হচ্ছে ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু আসলে এই যে টাকার অঙ্কটাও কিন্তু বেড়ে যাচ্ছে এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অভিযোগ করছে যে কফিলদের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না, আবার যারাও বা যোগাযোগ করতে পাচ্ছেন তারাও কিন্তু বলছেন যে তার কফিলরা কিন্তু নানা ধরনের তালবাহানা করছেন এবং ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে। এবং এছাড়াও দেখেছি যে অনেকে সৌদি সরকারের যে আসলে সরকারি প্রকল্পে কাজ করছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে তারা কাদের কাছে যাবেন, তারা যেহেতু সরকারি প্রকল্পে কাজ করেন সুতরাং কিন্তু তাদের কোনো কফিল নেই, সুতরাং তারা আসলে কার কাছে যাবেন, এরা এই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন এবং তারা বলেছেন যে এক্ষেত্রে সরকারকে কিন্তু আসলে পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু তাদের যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সেটা কিন্তু কাটবে না, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এছাড়া আমরা দেখেছি যে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেই কিন্তু আসলে 1700 থেকে 1800 এবং 2000 রিয়াল এমন কিন্তু চাওয়া হচ্ছে। সুতরাং কফিলদের প্রতি যে তাদের যে অভিযোগ সেটা কিন্তু কয়েকজন কিন্তু আমাদেরকে তার প্রমাণও দেখেছেন। 2-4 জনকে আমরা দেখেছি যারা 16 থেকে 1700 রিয়াল দিয়ে ভিসার মেয়াদ 1 থেকে 1.5 মাস বাড়িয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব সহকর্মী সাদাতের কাছে। সাদাত। শুভ, আমার এখানে কিন্তু সকাল থেকে যে অভিযোগগুলো, অর্থাৎ 2টি প্রধান সংকট আমি এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে যাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তাদেরকে যেন দ্রুত সৌদিতে পাঠানো হয় এবং টিকিট নিশ্চিত করা হয়। আরেকটি সংকট হচ্ছে এরই মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও কিন্তু এখানে এসেছেন। তাদের চাওয়াটা হচ্ছে যে অন্তত ভিসা যাদের মেয়াদ শেষ হয়ে গেছে অন্তত ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সরকারের হস্তক্ষেপের কোনো বিকল্প নেই, তারা এখানে বলছেন। এখানে যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের সামনে, তাদের চাওয়া হচ্ছে যে তাদের যেন টোকেন এবং টিকিট দ্রুত সময় দেওয়া হয়, কারণ সরকারের যে 24 দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সেই ঘোষণায় অনেক যারা সৌদি কফিল রয়েছে যারা অনেকেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করছেন না। যারা যোগাযোগ করছেন, যারা ভিসার মেয়াদ বাড়াতে সক্ষম হয়েছেন, তারা এই মুহূর্তে বলছেন যদি তাদের এই ভিসাগুলো অর্থাৎ টিকিটগুলো সঠিক সময় দেওয়া হয়, আগে আসা ভিত্তিতে দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বা যে অনিশ্চিত যাত্রাগুলো হয়েছে সেই যাত্রাগুলো হয়তো বা তারা কাজের সঠিক সময়ে যোগ দিতে পারবেন। একইভাবে যেটি বলছিলাম যে 20টি ফ্লাইটের কথা তারা বলছেন যে সরকার আজ থেকে যে চালু করার ঘোষণা দিয়েছে সপ্তাহ জুড়ে চলবে, সেটি যদি
যদি আগে থেকে চালু করা যেত তাহলে যে এই যে দীর্ঘ মানুষের অপেক্ষা সেটি হয়তো বা কিছু অংশ হয়তো বা সেক্ষেত্রে মোকাবেলা করা সম্ভব হতো, অনেকেই হয়তো বা দেশ ছেড়ে যেতে পারতেন। অন্যদিকে হচ্ছে যে কফিলদের যেই ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর যেই কথাগুলো বলছিলেন, সেক্ষেত্রে বলছেন অনেকেই বিশেষ করে সৌদিতে যারা রয়েছেন তারা চাচ্ছেন না যে এখন পর্যন্ত ভিসা এবং আকামার মেয়াদ বাড়াতে। কারণ হচ্ছে সেক্ষেত্রে তাদের অনেক টাকা খরচ হচ্ছে, খরচের ভয় কিন্তু অনেকে করছেন যে আসলে এই ক্ষেত্রগুলোতে যে যারা এই বাংলাদেশে রয়েছে সেক্ষেত্রে তারা খরচ করতে চাচ্ছেন। অর্থাৎ এই দুর্ভোগ নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চলছে। এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সাউদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। ফয়সাল। সহকর্মী সাদাত রহমতুল্লাহ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। তারও আগে শুভ খান যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর মতিঝিলে বিমানের কার্যালয় থেকে। ভিসা ও আকামার মেয়াদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে কি ভাবছেন কফিলরা, সে বিষয়ে জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ, অর্থাৎ সৌদি আরবের যে নিয়োগকর্তা তার মনোভাবের উপরে অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করবে তার দেশে ফেরা। তবে একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, আসলে এই মুহূর্তে যাদের ইকামার মেয়াদ আছে তারা কিন্তু এখানে থাকা স্পন্সরের সাথে যোগাযোগ করে তারা কিন্তু তাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও কিন্তু সেটি বাড়াতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ব্যাংক ফি এখানে জমা দিয়ে এবং স্পন্সর বা যে নিয়োগকর্তা তার সাথে যোগাযোগ করে কিন্তু তার যে ছুটির মেয়াদ সেটি ইকামার মেয়াদের উপর নির্ভর করে তিনি বাড়িয়ে নিতে পারবেন এবং সেক্ষেত্রে খুব সহজে কিন্তু তিনি সৌদি আরবে ফিরতে পারবেন। অর্থাৎ পরবর্তী যে ফ্লাইটগুলি আসবে সেই ফ্লাইটের যে টিকিট সেই টিকিট সংগ্রহ করে কিন্তু তিনি সৌদি আরবে ফিরতে পারবেন। আপনার মধ্যে আরেকটি জিনিস জানিয়ে রাখি, যাদের ইতিমধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, সেই সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই যারা দেশে অবস্থান করছেন তারাও কিন্তু দেশে ফিরতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে নিয়োগকর্তা তার মনোভাবের উপরে নির্ভর করবে তার দেশে ফেরা, এবং সেই নিয়োগকর্তা যদি তার ইকামা এখানে থেকে নবায়ন করে এবং তার জন্য পুনরায় ভিসা ছুটির যে ছুটির বিষয়টি আছে সেটি যদি পুনরায় নবায়ন করে তবেই কিন্তু সেই প্রবাসীরা কিন্তু এই দেশে ফিরতে পারবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে অনেক প্রবাসী এক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যাদের সাথে কফিল বা কোম্পানির সাথে যোগাযোগ নেই তারা কিন্তু অনেকাংশে সমস্যা পড়বেন এবং সেই সমস্যাটা কিন্তু নিরসনের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশের যে সরকার বা সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এখানে থাকা নিয়োগকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এটি সুরাহা করেন তবে হয়তোবা সম্ভব হবে এই দেশে ফেরা। তো আসলে ফয়সাল, এই ছিল আসলে এই সময়ে যে ভিসা সংক্রান্ত জটিলতা, সেটি নিয়ে আমার কাছে সব শেষ। সহকর্মী আরিফুর রহমান সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সৌদি আরবের রিয়াদ থেকে। এদিকে দেশে ছুটিতে থাকা 14,000-এর বেশি আটকে পড়া প্রবাসীর মধ্যে কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে 1,500 জন ফিরতে পেরেছেন। বাকিদের এখনও যাওয়ার অনুমতি দেয়া হয়নি। আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনুর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়াদের কাতার ফিরতে করা আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। কাতার ফিরে আসার জন্য যে সকল আটকা পড়া প্রবাসীরা এখনও আবেদন করেননি তাদেরকে নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত আবেদন করার আহ্বান জানান দূতাবাসের কাউন্সিলর। কর্মী ভাইদেরকে পরামর্শ দিব যাদের এখনো আবেদন হয়নি ওনারা যেন ওনাদের কোম্পানি অথবা স্পন্সরের সাথে যোগাযোগ করে। স্পন্সর তখন এই এন্ট্রি পারমিটের জন্য আপনার ওয়েবসাইটে গিয়ে কাতারের সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ও কমিউনিটির নেতারা। বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করব যারা বাংলাদেশে আটকে পড়ে আছেন তাদেরকে কাতার ফিরে আনার জন্য সার্বিক সহযোগিতা করবে। বাংলাদেশ এম্বাসিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এম্বাসি এমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। ওনারাও বুঝতে পেরেছেন যে আমাদের অনেক বড় রেমিটেন্স যোদ্ধারা দেশে আটকে গিয়েছেন। কাতার ফিরতে যে সকল আটকা পড়া প্রবাসী কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে আবেদন বাতিল হয়েছে তাদেরকে আবেদনের কপি, কাতার আইডি কপি, আইডি নম্বর, নাম ও পেশা, কোম্পানির নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর, আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগ নম্বর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সময় সংবাদ, কাতার।
প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান, রোড ও রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত 4 মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এর মধ্যে 2 কিলোমিটারের বেশি সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট করেছেন এহসান জুয়েল। 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান 4650 মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24 জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনও নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার। স্বাভাবিক স্রোতের গতি থাকে 1.5 মিটার। সবকিছু মিলে ভোগান্তি যেন পদে পদে। বন্যার স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, নদীতে পার করতে যাই আমাদের অতিরিক্ত সময় লাগছে, রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট 3000 করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো এর মধ্যে 1576টি রেল আর 1010টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে। পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিংয়েরও কোনো জটিলতা নেই। 10টি স্প্যানের মধ্যে 5টি পুরো প্রস্তুত, রং করা বাকি 3টির। পানি কমে এলে অক্টোবর নভেম্বর মাসে 4টি করে আর বাকি 2টি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃতি খুব অদ্ভুতভাবে খেলছে পদ্মা সেতুর কাজ নিয়ে। করোনার মতো দুর্যোগ সামলে যখন বাকি 10টি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সবকিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকার নদী ও পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটেনি দেশে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশপথেও আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমানবন্দর। দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান খাতের সার্বিক উন্নয়ন কার্যক্রমে এবার সম্প্রসারিত হচ্ছে দেশের অন্যতম এই স্থাপনাটি। পরিকল্পনা অনুযায়ী এখানে 35,000 বর্গমিটারের নতুন টার্মিনাল ভবন নির্মিত হবে। থাকবে স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডলিং সুবিধা। প্রতি বছর সেবা পাবেন 20 লাখ যাত্রী। ঢাকার গ্রিন রোডে নবনির্মিত 12 তলা বিশিষ্ট পানি ভবন, আগারগাঁওয়ে পর্যটন ভবন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে জাতির জনকের মুরাল এবং এয়ারপোর্টের অভ্যন্তরে মুজিব কর্নার আনুষ্ঠানিকভাবে চালু হলো। মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, দেশের পানি সম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। দেশের 98% মানুষের এখন সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। নদী, আমাদের সাগর সবকিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। কাজে পানিকে রক্ষা করার সর্বতভাবে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পর্যটন ও বিমান খাতের উন্নয়ন বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নতুন অভ্যন্তরীণ বিমানবন্দর হবে দক্ষিণবঙ্গে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারি। বাগেরহাট, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলটা আমরা উন্নত করছি, সেখানে একটা এয়ারপোর্ট করবার পরিকল্পনা আমাদের রয়েছে। নৌপথ, সড়কপথ, আকাশপথ, 3 ধরনের যোগাযোগের ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। বিশ্বের দূরবর্তী রুটগুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এত বড় সমুদ্র। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দিনাজপুরের খোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখ 1 মাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকরা বলছেন অপারেশন শতভাগ সফল হওয়ায় ওয়াহিদা খানম মাসখানেকের মধ্যেই কাজে ফিরতে পারবেন। তবে তার আগে সপ্তাহ 2 ফিজিওথেরাপি প্রয়োজন তার আহত বাবাও সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এর চেয়েও জটিল অপারেশন হয় জানিয়ে চিকিৎসকরা বলেন, সবার সহযোগিতা পেলে দেশের রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে হুইল চেয়ারে করে নিচে নেমে আসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এরপর হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপিতে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসক জানাচ্ছিলেন কিভাবে অচেতন অবস্থায় স্ট্রেচারে করে আসা ওয়াহিদা খানমকে প্রায় সুস্থ করে তুলেছেন তারা। মাথার খুলির হাড্ডিটা ভেঙে ব্রেনের ভিতর ঢুকে গেছিল, সেটা আমরা অপারেশন করে তুলে দিয়েছি। সেটা এখন সেই কারণে ওনার ব্রেনে ড্যামেজ হয়েছিল, আমরা বলি কনটিউশন। সেই ব্রেনের ড্যামেজটা আল্লাহর রহমতে রিকভারি হয়ে গেছে, যেই কারণে উনি এখন হাঁটতে পারছেন। একই হাসপাতালে চিকিৎসা নেওয়া ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখও মেয়ের সঙ্গে হাসপাতাল ছাড়েন। মাসখানেকের মধ্যে ওয়াহিদা খানম আবারও কাজে যোগ দিতে পারবেন বলেও আশাবাদী চিকিৎসকরা। যেহেতু উনার যে রিকভারির রেট, এটা আশা করা যায় যে আগামী দুই এক সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি উনার হয়ে যাবে আশা করি। ওয়াহিদা খানমের চেয়েও জটিল অপারেশন এই হাসপাতালে হয় জানিয়ে চিকিৎসকরা ভালো সেবা পেতে সবার সহযোগিতা চাইলেন। অনেকেই আমাকে বলছেন যে আপনারা অনেক বড় অপারেশন করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই, আমরা এর চেয়ে অনেক বড় বড় অপারেশন করি আল্লাহর রহমতে। এবং আমাদের জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদের উপর যদি বিশ্বাস রাখে, আমরা এর চেয়ে বড় কাজও করতে পারি ইনশাল্লাহ। গত 2রা সেপ্টেম্বর মধ্যরাতে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। অবস্থা গুরুতর হওয়ায় পরদিন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10 মিনিটের ইন্টারভিউতেই মিলছে 22,500 টাকা বেতনের চাকরি। শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস। শুনতে অবাক লাগলেও রাজধানীতে মিলছে এমন অনেক চাকরি। তবে আসল উদ্দেশ্য বেরিয়ে আসছে চাকরি পাওয়ার পরেই। নিয়োগপত্র দেওয়ার আগে চাওয়া হচ্ছে নগদ টাকা, আর এভাবেই দেশে বিদেশে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাজধানীতে সক্রিয় এমন শত শত প্রতারক চক্রের কয়েকটির সন্ধান পেয়েছে সময় সংবাদ। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। অফিসার পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা না, চাকরি হবেই, তবে দিতে হবে কয়েক ধাপে টাকা। রাজধানীর মহাখালী, মতিঝিল, বনানী সহ বিভিন্ন এলাকায় কথিত চাকরিদাতা এমন প্রতিষ্ঠান রয়েছে শতাধিক। টাকা পয়সা সবগুলো এখান থেকে রাখা, তারপর আমাদেরকে নোটসেন্দি সালাকসর পাঠাচ্ছে, তারপরে কোনো আমরা পাই নাই। সৌদি আরবে যেতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, তাহলে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, 3 লক্ষ টাকা দেবো। যাই কথাবার্তার বিরুদ্ধে 4.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট। পটানোর জন্য যেভাবে বলা প্রয়োজন হয় আর কি। আমিও প্রথমত বুঝতে পারিনি যে এরা যে দাপ্পাবাজ। পত্রিকা ও দেয়ালে লাগানো এসব চটকদার লোভনীয় বিজ্ঞাপনের সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। প্রথমে কথা হয় জিএসএফ সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানে। আমি ভাই এসএসসি পাস করছি। ছবি 4 কপি আর আপনার হলো পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের ফটোকপি, আপনার সার্টিফিকেটের ফটোকপি, এগুলো নিয়ে আসুন। ছবি 2 কপি আছে ভাই। আচ্ছা 2 কপি নিয়ে আসুন, আসুন। ওই দিনই দিতে হবে সাক্ষাৎকার, যেতে বলা হয় মহাখালীর আমতলীতে তাদের অফিসে। এইরকম একটি মিথ্যা নাম পরিচয়ের তৈরি জীবন বৃত্তান্ত এবং তার সঙ্গে শুধুমাত্র এসএসসি পাশের সনদের ফটোকপি নিয়ে আমরা যাচ্ছি জিএসএফ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে চাকরির সাক্ষাৎকার দিতে। শুরু হয় সাক্ষাৎকার, মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে চাকরি হয় মার্কেটিং অফিসার পদে। বেতন প্রথম মাস থেকে 18,500 টাকা। এরপর দাবি করা হয় টাকা। পরে দেয়া হয় আমাদের পরিচয়, পালিয়ে যান সাক্ষাৎকার গ্রহণকারী। শুধু সামনাসামনি নয়, অনলাইন, ফেসবুক ও দালালের মাধ্যমেও সক্রিয় এসব চক্র। বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আমরা আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব। 990 টাকা আসার পর আমরা ইমেইলের মাধ্যমে আমরা আপনার জয়েনিং লেটারটা আজকে পাঠিয়ে দিব, ঠিক আছে?
আজকে পাঠাবেন স্যার? হ্যাঁ, অবশ্যই আজকে পাঠিয়ে দিব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে অফিসের মানে এক্সিস্টেন্স আছে বা চাকরি লোভনীয় যখন প্রস্তাব, তারা কিন্তু বিশ্বাস করেছিল যে না তারা চাকরি পাবে। কোনো প্রকার প্রতারণা করে ছলচাতুরি আশ্রয় নিয়ে ব্যবসা চালানো যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে এসব অপরাধজনক কাজের থেকে দূরে রাখার জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তাদের তদারকিকারী কর্মকর্তা যারা আছে, তারা এই জিনিসটা তাদের এটা নজরদারিটা জোরদার করা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা বিপর্যয়ের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31শে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর 3রা অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি শেষ হওয়ার আগেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়ল। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 4 অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-19-এর কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আত্রাই নদীর পানির তোড়ে শত শত বাড়িঘর, ফসলি ক্ষেত তলিয়ে গেছে, রাস্তাঘাট ভেসে গেছে। দুটি ইউনিয়নের সাথে উপজেলা সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়ায় আত্রাই নদী বিধ্বংসী রূপ নিয়েছে। দুপারে গাছপালা, বাড়িঘর সব দুমড়ে মুচড়ে খড়কুটো হয়ে স্রোতের তোড়ে নদীতে। বাঁধ, সড়ক কোনো কিছুই আটকাতে পারছে না আত্রাই নদীর তীব্র স্রোতকে। একের পর এক জনপদ পানিতে তলিয়ে যাচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় এলাকার মানুষ। কোমর সমান পানিতে থই থই করছে এলাকার পর এলাকা। ঘরের পাশে কেউ নৌকায়, কেউ আবার জীবন বাঁচাতে বাড়ির সরঞ্জাম আর সম্পদ এবং গবাদি পশু নিয়ে ট্রাক্টরের উপর, কেউ বা দোকানের টংঘরে আশ্রয় নিয়েছেন। পানির চাপে বৃহস্পতিবার সকালে সিংড়া কলম সড়কের শেলাকুড়ায় এবং রাখালগাছা তাজপুর সড়কের হিয়াতপুরের দুটি স্থানে 400 ফুট বিলীন। বিচ্ছিন্ন এখন সিংড়া সদরের সঙ্গে কলম ও তাজপুর ইউনিয়নের 50,000 মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ধানের ক্ষেত। পানি যখন বস্তা ওভারটেক করে যখন রাস্তার ওভার চলে যাচ্ছে, তখন আস্তে আস্তে ভাঙা শুরু করলো। গাছপালা, পুকুর টুকুর, মাছ টাছ সব ভাঙিয়ে চলে গেছে, ঘর পর্যন্ত ভাঙিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তরা দুর্ভোগ থেকে রক্ষা পেতে আত্রাই নদী দখল করে বৃষ্টি সেতিজাল অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। সিংড়া পৌরসভা এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, আমরা এর স্থায়ী সমাধান চাই। সতীর্থের কারণেই এই আজকের এই ভাঙ্গনের কারণে সিংড়া টু কলমের প্রায় 1.5 লক্ষ লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইন দ্য মিন টাইম আমরা সবগুলো সুতিজালি প্রায় অপসারণ করেছি। আর এখানে দুটো বাঁধ দুটো শোলাকুড়া নামক একটা স্থানে এবং হিয়াতপুরে, এই দুটো ভেঙে গিয়েছে। তো এইটা সংস্কারের জন্য কার্যক্রম চলমান। তৃতীয় দফার এই ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 7,000-এর বেশি বাড়ি এবং প্রায় 3,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সময় সংবাদ, নাটোর। এই মুহূর্তে নাটোরের সিংড়ায় আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, পিছনে গতকালে এটা স্থলভূমি ছিল, আজকে একদিনের ব্যবধানে এটি একটি নদীতে রূপান্তরিত হয়েছে। আপনি জানেন যে আত্রাই নদীর পানি প্রবাহটা বাধাগ্রস্ত হওয়ার কারণে নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকা ডুবে গিয়েছে। আজ সকালে তেমনি শোলাকুড়ি এলাকার বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রবেশ করতে গিয়ে এখানে সিংড়া কলম যে সড়কটি ভেঙে একটি নদীতে রূপান্তরিত হয়েছে। ফাইসাল, মূল আত্রায়ের স্রোতের থেকে এখানকার নদীতে স্রোত বেশি মনে হচ্ছে। এছাড়া এখানে একটি বাড়ি, শত শত গাছ মুহূর্তের মধ্যেই তলিয়ে গিয়েছে। ফাইসাল, এই নাটোরের আত্রাই নদীর পানি প্রবাহিত বাধাগ্রস্ত হচ্ছে মূলত সুতি জালের কারণে। 20টির মতো সুতি জাল রয়েছে নাটোর থেকে সিংড়া থেকে কলম পর্যন্ত। এই স্থানগুলোতে 20টি সুতি জাল রয়েছে। এটি লোহার স্পার দিয়ে নদী দখল করে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনে এই বৈঠক হওয়ার পরে এখান থেকে সুতি জাল উচ্ছেদ অভিযান আজ সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে। এছাড়া এই সিংড়া উপজেলা প্রায় 7,000-এর উপর
ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি যেই সড়কটি মেরামতের চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগ, তারা শুধুমাত্র বালু ফেলে এই একটি 200 ফিটের উপরে ভাঙ্গনকে তারা ঠেকানোর চেষ্টা করছে। ফয়সাল, সর্বশেষ ছিল আমার কাছে এই বন্যা পরিস্থিতি। আল মামুন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নাটোরের সিংড়া থেকে। দাম নির্ধারণ করে মিল মালিকদের ধাপে ধাপে ধানের দাম বাড়ানোর প্রচেষ্টা থামানো হয়েছে। নির্ধারণ করা দামে বিক্রি না হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী। সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, আবারও দাম বাড়ানোর চেষ্টা করা হলে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। প্রত্যেকটা জেলা প্রশাসক এবং আরসিবুকদেরকে আমরা চিঠি দিয়েছি, সেটা তারা সঠিকভাবে আমাদের বেঁধে দেওয়ার দামে বিক্রি করছে কি না। যদি বিক্রি না করে ওখানে মোবাইল কোড করার জন্য ওরা যে ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাটা তো একটা বাড়ি দিতে পেরেছে। এখান থেকে কমতে হবে, তাদেরকে বাড়াতে পারবে না। আর যদি তারপরেও বাড়াতে চায় তাহলে আমাদের আমদানি আমরা ছেড়ে দেবো, অসুবিধা নেই। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। এতে দামও অনেকটা ক্রেতাদের নাগালে। বিশেষ করে পদ্মার বড় আকারের ইলিশ প্রচুর সরবরাহ হওয়ায় নগরীর শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে ভিড় করছেন ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী শওকতের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের প্রায় 100 বছরের পুরনো শীতলক্ষা নদীর পূর্ব তীরের 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওর অঞ্চল ও সমুদ্রের মাছও বাজারে আসে। প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। বিভিন্ন জায়গার মাছ পাওয়া যায়, সিলেট, হাওড়ের মাছ, এই যমুনার মাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, দাম তো ভালোই বললাম। আর সব ধরনের মাছই পাওয়া যায়। এই মাছ বাজারের ঐতিহ্য, এই ঘাটের ঐতিহ্য। ডেইলি মনে করেন যে 1 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। মাছের সরবরাহ বেড়েছে বাজারে, তাই দামও কমেছে। বিক্রেতাদের হাত ডাকে তাই সরগরম মাছ বাজার। বিশেষ করে 2 কেজি ওজনের বড় আকৃতির ইলিশে ভরা বাজার। ইলিশ মাছ অরিজিনাল পদ্মার মাওয়াগাড়ার মাছ, ইনশাল্লাহ এগুলা 2 কেজি সাইজ 1100 টাকা কেজি, 1.5 কেজি সাইজ 1050 টাকা কেজি, আর 1 কেজি সাইজ 700 টাকা কেজি। রুই মাছ 350 টাকা কেজি বিক্রি করি, আর মাছ 800 টাকা বিক্রি করি। নলা মাছ আপনি আছে 220, এটা কাতলা আছে 250। এই বাজারে শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী রয়েছেন, আর হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্লট জালিয়াতির মাধ্যমে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের মূল হোতা নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অবৈধ বিদেশি পিস্তল, ইয়াবা ও জাল টাকা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সংস্থাটি। 2002 সালে অভিনব কৌশলে সাভারের কাউন্দিয়া এলাকায় অন্যের জমি দখল করে নাসিম রিয়েল এস্টেট কোম্পানির সাইনবোর্ড টানিয়ে প্রতারণা শুরু করে নাসিম। র্যাব বলছে, আবাসিক শহর গড়ে দেওয়ার নামে 250 জনের সঙ্গে ভুয়া চুক্তি করে প্রত্যেকের কাছ থেকে 12 থেকে 20 লাখ টাকা আদায় করে প্রায় 300 কোটি টাকা আত্মসাৎ করেন নাসিম। প্রতিটা প্লট থেকে 5 লাখ টাকা করে সে চুক্তি করছে, এরকম আমরা 5000 চুক্তির কথা জানি, এবং রেজিস্ট্রেশন করে দেবে এই মর্মে 12.5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত একজনের কাছ থেকে নিছে। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে মর্মে আমরা জানতে পেরেছি। বুধবার রাতে রূপনগর এলাকায় নাসিমের ফ্ল্যাট থেকে অবৈধ অস্ত্র ও 1400 পিস ইয়াবা সহ নাসিমকে আটকের পর খবর পেয়ে র্যাব মিডিয়া সেন্টারে হাজির হয় ভুক্তভোগীরা। জানান, প্রতারণার অভিযোগ নিয়ে শাহ আলী থানায় নাসিমের বিরুদ্ধে জিডি ও মামলা করেও কোনো সুরাহা হয়নি। জমি রেজিস্ট্রেশনও দেওয়া হয় না, আমার টাকা দেওয়া হয় না। আজকে প্রায় 2 বছর হতে চললো। 2009 সালের থেকে নাসিম রিয়েল এস্টেটে জমি নেওয়ার জন্য বুকিং করি, টাকা দেই, এবং 2018 সালে আমার টাকা দেওয়া শেষ হয়। কত টাকা? আমাদের কয়েকজনের মিলে প্রায় 18 লক্ষ টাকা। কিন্তু সে বিভিন্নভাবে এখন আমাদেরকে টাকাও ফেরত দিচ্ছে না এবং আমাদেরকে জমি বুঝাই দিচ্ছে না। তার অফিসে গেলে
লক করা থাকে, সিসি ক্যামেরা দেখে আমাদেরকে ঢুকতে দেয় না। 52টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নাসিমের বিরুদ্ধে অস্ত্র, মাদক আইন ও জাল টাকা উদ্ধার সহ প্রতারণার মামলা দায়ের করে রিমান্ড চাইবে র্যাব। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু না হতেই সক্রিয় হয়ে পড়েছে স্বর্ণ চোরা কারবারিরা। মাত্র এক সপ্তাহেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের 2টি চালান। সবশেষ আজ সকালে 6 কোটি টাকা মূল্যের 82 পিস স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ। অবৈধ পথে স্বর্ণের চালান আসছে আগেই তথ্য পেয়েছিল বিমানবন্দরে নিয়োজিত গোয়েন্দারা, তাই আগেভাগে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। ভোর 6টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল হককে সন্দেহ করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় কয়েকটি প্যাকেট, সেগুলি খুলে পাওয়া যায় প্রায় 9.5 কেজি ওজনের 82টি স্বর্ণের বার। একটা ইনফরমেশন পেলাম যে বিশেষ পদ্ধতিতে এখানে স্বর্ণ চোরাচালান হচ্ছে। 4টা পকেটে, তার ভিতরে আরেকটা পকেট আছে, এর ভিতরে নিয়ে 4টা প্যাকেট ভারী আর কি, ওই কালো পলিথিনে মোড়ানো। হ্যাঁ, এর মধ্যে 82টা স্বর্ণবার পাওয়া গেল। করোনার সংক্রমণ কাটিয়ে মাত্র কয়েকদিন আগে চালু হয়েছে চট্টগ্রাম থেকে দুবাই রুটে বিমান চলাচল। এর মাঝে আটক হলো 2টি চালান। আন্তর্জাতিক চোরা কারবারিরা আবারও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। কোভিড পরবর্তী যে ক্রাইসিসটা চলছে, এই সময় হচ্ছে যে একটা অর্থনৈতিক ক্রাইসিসও চলছে, সেই হিসাবে হয়তো এটা একটা সক্রিয় গ্রুপ একটা তৈরি হয়েছে যে দেশকে একটা হুমকির মধ্যে ফেলানো। কিন্তু আমরা কাস্টমস প্লাস অন্যান্য এজেন্সি আমরা সবাই সতর্ক আছি যেন আমাদের দেশের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট না হয়। আটক এনামুল হকের গ্রামের বাড়ি কক্সবাজার। এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাসের চাপায় পা হারানো রাসেলকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে গ্রিন লাইন কর্তৃপক্ষকে এই টাকা একেবারে দিতে বলা হয়েছে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের আদেশের মতে নির্ধারিত সময়ের মধ্যে এই টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষের আইনজীবী। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত রাসেল। এর আগে হাইকোর্টের নির্দেশে রাসেলকে 13,28,000 টাকা দেয় প্রতিষ্ঠানটি। 2018 সালের 28 এপ্রিল হানিফ ফ্লাইওভারের রেন্টে কারের চালক রাসেলকে চাপা দেয় গ্রিন লাইন বাস, এতে তিনি একটি পা হারান। মার্কিন নির্বাচনী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন কাদা ছড়াছড়ির পর তাদের বক্তব্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের পক্ষে অবস্থান নেয়ার একদিন পর সমালোচনার মুখে ভোল পাল্টেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে ট্রাম্প বাইডেন বিতর্ক ও মার্কিন নির্বাচনে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকিব। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে, সেই বিতর্কের বিষয়াদি নিয়ে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা বিতর্কে অংশ নিয়েছেন। তার কিন্তু চুলছেরা বিশ্লেষণ কিন্তু এখন চলছে যুক্তরাষ্ট্রের সর্বত্র। তথ্য দেয়া এবং যুক্তির খণ্ডন, এই বিষয়টি কিন্তু বিতর্কে কিন্তু অনুপস্থিত ছিল। সেখানে কাদা ছোড়াছুড়ির ঘটনাই বেশি ঘটেছে এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেছেন, যেভাবে তার অনুসারীদেরকে বলেছেন যে এই ইস্যুতে স্ট্যান্ড বাই থাকার জন্য, সেই ইস্যুতে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে যখন তীব্র সমালোচনা হচ্ছে, তখন কিন্তু তিনি তার অবস্থান থেকে একটু সরে এসে কিন্তু আজকে বলেছেন যে এই ইস্যুটি নিয়ে যেন আর বেশি বাড়াবাড়ি করা না হয়। বর্ণবাদের যে একটি ইস্যু, সেই ইস্যুটি কিন্তু একটি বড় ইস্যু হিসেবে এবার দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তারা যেভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে কিন্তু একটি বড় আশার জায়গা তৈরি হচ্ছে। ট্রাম্প যেরকম moderator Chris Wallace-কে address করেছিল completely rude or inappropriate. ট্রাম্প আসলে এই প্রেসিডেন্সিয়াল বিতর্কের যে একটা ঐতিহ্য, যে একটা ভাবগাম্ভীর্য ছিল, সেটার গুরুত্বহীন করার চেষ্টা করেছে। বিতর্কে যে যতগুলো পুল হয়েছে, যতগুলো জরিপ হয়েছে, সব জরিপেই কিন্তু তিনি হেরেছেন। প্রথম বিতর্কে কিন্তু জিতেছেন জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি মালিকদের কাছে জিম্মি প্রবাসীরা। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। সপ্তাহে 20টি ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট।
হামলার প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউএনও ওয়াহিদা খানম। নেই কোনো শারীরিক জটিলতা, খুব শিগগিরই যোগ দিতে পারবেন কাজে, সুস্থতার পথে বাবাও। এবং প্রাকৃতিক প্রাচুর্য থাকলেও বিকাশ ঘটেনি নদী কেন্দ্রিক পর্যটনের, সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাজ চলছে বিমান খাতের উন্নয়নেও। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।